গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে একজন বিক্রেতা 25% লোকসানে গম বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি এমন ওজন ব্যবহার করে প্রতারণা করেন যা ওজনে উল্লেখিত ওজনের চেয়ে 55% কম। তার লাভের শতাংশ কত? 2 স্থান পর্যন্ত পূর্ণমান। ঠিক আছে, তাহলে কি বলেছে না 25% লোকসানে গম বিক্রি করেন বলেছেন, কিন্তু ওজন যেটা দেন সেটা হচ্ছে প্রকৃত ওজনের তুলনায় 55% কম। তাহলে আমরা ধরি 100 কেজি গমের দাম 100 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে সিপি। ঠিক আছে, 100 কেজি গমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে দেখো 1 কেজি গমের ক্রয় মূল্য কত হবে না 1 টাকা। ঠিক আছে, এইবার কি বলছে না তিনি কি করছেন না 25% ক্ষতিতে বিক্রি করে। 25% ক্ষতিতে বিক্রি করা মানে 100 কেজি গমের যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে হবে হচ্ছে 100 কেজি গমের বিক্রয় মূল্য এসপি হবে হচ্ছে 75 টাকা, তাই তো। কিন্তু তিনি 100 কেজি কম দেন না, দেন 55% কম। তার মানে 100 কেজির 55% কম দিলে তিনি কত কেজি দেন? 45 কেজি। তাহলে অ্যাকচুয়ালি তিনি কি করেন? 45 কেজি গম বিক্রি করেন 75 টাকায়। তাহলে 1 কেজি গমের বিক্রয় মূল্য কত হচ্ছে? 75/45, মানে 5×15 = 75, 3×15 = 5/3 টাকা। দেখো 1 কেজি গমের ক্রয় মূল্য 1 টাকা আর 1 কেজি গমের বিক্রয় মূল্য 5/3 টাকা। তাহলে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 5/3 - 1, মানে 3×1 = 3, মানে 2/3 টাকা। তাহলে 1 টাকায় লাভ করছেন 2/3 টাকায়। তাহলে এবার হচ্ছে লাভের শতকরা হার ইন্টু 100, তার মানে হচ্ছে 200/3, মানে 66.666। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 4 সেমি বৃদ্ধি করলে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 464 পাই সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পায়। মূল গোলকের আয়তন সেন্টিমিটার কিউবে কত? ধরি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে না 4 পাই আর স্কোয়ার। এখন বলেছে 4 সেমি বৃদ্ধি করা হলো, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? r+4। তাহলে এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 × পাই r+4 তার হোল স্কোয়ার। তাহলে এতে কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল 464 পাই সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পাবে। তাহলে এই দুটোর বিয়োগফলই হচ্ছে 464 পাই। ঠিক আছে, দেখো এই দুটোর থেকে যদি 4 পাই কমন নিই, তাহলে পড়ে থাকবে কি ভেতরে? r+4 তার হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এদিকে যা আছে তাই পড়ে থাকলো। পাই পাই কেটে গেল, 4 দিয়ে এটা কাটলে 4×1 = 4, 4×1 = 4, 4×6 = 24, 116। এবার ভেতরের এটাকে a+b হোল স্কোয়ারে ফর্মুলা করে দিই। তাহলে r স্কোয়ার প্লাস 4 × 8r প্লাস 16 মাইনাস r স্কোয়ার সমান সমান 116। আর স্কোয়ার কেটে গেল, 16টা এই পাশে গেলে 8r সমান সমান 116 - 16 মানে 100। তাহলে r সমান সমান 100/8, মানে 4 দিয়ে কাটলে 25/2। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 25/2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে? মূল গোলকের আয়তন। তাহলে মূল গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r³। তাহলে 4/3 পাই হচ্ছে 22। পাইটা দেখো রেখে দেবো পাই হিসেবে, কারণ উত্তরের অপশানে পাই আছে। তাহলে পাইটা পাই হিসেবে রেখে দিলাম, ইন্টু r³। আর মানে হচ্ছে 25/2। তাহলে 25 × 25 × 25, আর নিচে 2 × 2 × 2, 2 × 4, এই 4টা কেটে গেল। তাহলে নিচে 6, পাশে একটা পাই থাকবে, আর 25 × 25 × 25 মানে 15,625। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ক 54,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 4 মাস এবং 6 মাস পর যথাক্রমে খ এবং গকে
ব্যবসায় প্রবেশ করায়। বছর শেষে লভ্যাংশ যদি 1:4:5 অনুপাতে ভাগ করা হয় তবে খ এবং গয়ে বিনিয়োগকৃত মূলধনের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো কি তিনজন আছে, কে আছে? ক, খ আর গ। এবার দেখো যদি ধরি মূলধন, কয়ের এক্স টাকা, ক্ষয়ের ওয়াই টাকা আর গয়ের জেড টাকা। এবার দেখো কয়ের মূলধন কত সময় খেটেছে, না এক্স টাকা 12 মাস খেটেছে, ওয়াই টাকা ক্ষয়ের ওয়াই টাকা হচ্ছে 4 মাস পরে যোগ দিয়েছে, তাহলে 8 মাস খেটেছে। আর গয়ের জেড টাকা 6 মাস পরে যোগ দিয়েছে, তাহলে 6 মাস খেটেছে। এবার দেখো এদের লভ্যাংশের অনুপাত কত হয়েছে? লভ্যাংশের অনুপাত হয়েছে 1:4:5। তাহলে দেখো আমরা কি জানি, মূলধন ইন্টু সময়টাই লভ্যাংশ অনুপাতে ভাগ হয়, তাহলে এক্স ইন্টু 12 সমান সমান 1, তাহলে এক্স সমান সমান 1/12। আর এখানে দেখো ওয়াই ইন্টু 8 সমান সমান 4, ওয়াই সমান সমান 4/8 মানে 1/2। 6 ইন্টু জেড সমান সমান 5, তাহলে জেড সমান সমান 5/6। তাহলে এক্স ইস্টু ওয়াই ইস্টু জেড, ক খ গয়ের মূলধনের অনুপাত কত হচ্ছে? এক্স ইস্টু ওয়াই ইস্টু জেড 1/12 ইস্টু 1/2 ইস্টু 5/6। এবার দেখো এটাকে যদি পূর্ণ সংখ্যায় আনতে হয় তাহলে 12, 2 আর 6 লসাগু দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এদের লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে গুণ করলে 12 গুণ এটা হলে 12 কেটে 1 হবে, 12 গুণ এটা করলে 6 দুগুণে 12 হবে 1:6, আর 12 গুণ এটা করলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 1:6:10। এই হচ্ছে ক খ গয়ের মূলধনের অনুপাত। তাহলে দেখো কয়ের মূলধন বলেছে 54,000 টাকা, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট হচ্ছে 54,000 টাকা। তাহলে এবার কি বলেছে, খ এবং গয়ের বিনিয়োগকৃত মূলধনের মধ্যে পার্থক্য। ক্ষয়ের মূলধন কত? 10, আর গয়ের মূলধন 10, ক্ষয়ের মূলধন 6, তাহলে পার্থক্য হচ্ছে 4 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 54,000 টাকার হয়, 4 ইউনিট ইকুইভ্যালেন্ট 54,000 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 5 20 আর 1 21, 2,16,000 টাকা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্স মাইনাস 7y সমান সমান -42 সমীকরণের গ্রাফটি ওয়াই অক্ষকে পি আলফা বিটা ছেদ করে এবং 6x + y - 15 সমান সমান 0 এই গ্রাফটি এক্স অক্ষকে কিউ গামা ডেল্টাতে ছেদ করে। আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টার মান কত? ঠিক আছে, তাহলে কি বলেছে, এক্স -7y সমান সমান -42। এই সরলরেখাটি কি করেছে, না ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে। তাই এই সরলরেখাটি যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে তার এক্স স্থানাঙ্ক 0 হবে, কারণ কোনো সরলরেখা ওয়াই অক্ষকে যখনই ছেদ করে যখন তার এক্স স্থানাঙ্ক 0 হয়। তাহলে এই সরলরেখাটি ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে তার এক্স স্থানাঙ্ক 0, তাহলে এক্স সমান সমান 0। তাহলে এখানে ওয়াই কত পাবো, না 7y সমান সমান -42, তাহলে ওয়াই সমান সমান 6। তাহলে কি হচ্ছে, না পি বিন্দুটির এক্স স্থানাঙ্ক হচ্ছে কত, 0, আর ওয়াই স্থানাঙ্ক 6। তার মানে হচ্ছে আলফা কত হচ্ছে 0 আর বিটা কত হচ্ছে 6। ঠিক আছে, এইবার কি দেখো, এইবার বলেছে যে 6x + y - 15 সমান সমান 0 এই সরলরেখাটি এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। কোনো সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক 0 হবে, তাহলে ওয়াই সমান সমান 0 হবে। তাহলে ওয়াই সমান সমান 0 বসালে 6x সমান সমান 15, তাহলে এক্স সমান সমান 15/6 মানে 3 দুগুণে 6, 3 5 15, 5/2। তাহলে কি হচ্ছে, 6x + y - 15 এই সরলরেখাটি এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক কত হচ্ছে, কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে 5/2 আর ওয়াই স্থানাঙ্ক কত 0। তার মানে কি হচ্ছে, না গামা হচ্ছে 5/2 আর ডেল্টা হচ্ছে 0। তাহলে এবার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা আলফা সমান সমান 0, বিটা সমান সমান 6, গামা সমান সমান 5/2 আর ডেল্টা সমান সমান 0। তাহলে 6 দুগুণে 12 আর 5 17/2, উত্তর 1।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি লক্ষ্য করেন যে বিপরীত তীরে অবস্থিত একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। যখন সে তীর থেকে 20 মিটার দূরে সরে যায় তখন সেই উন্নতি কোণটি 30 ডিগ্রি দেখতে পায়। গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরি এবি একটি গাছ, এবার এই হচ্ছে নদী, বিসি হচ্ছে নদী। তাহলে নদীর পাড়ে দাঁড়িয়ে গাছটির উন্নতি কোণ দেখলেন 45 ডিগ্রি, ঠিক আছে। এবার 20 মিটার সরে গেলেন ডি বিন্দুতে, সেখান থেকে গাছটির উন্নতি কোণ দেখলেন 30 ডিগ্রি, এটা হচ্ছে 20 মিটার। এবার বলেছে গাছটির উচ্চতা কত। তাহলে ধরি গাছটির উচ্চতা এক্স। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো না tan 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কি এ বি আর ভূমিকে তো বিসি। তাহলে tan 45-এর মান কত? tan 45-এর মান হচ্ছে 1। তাহলে এবি সমান সমান এক্স আমরা ধরেছি, বিসি বাই বিসি, অতএব বিসি সমান সমান এক্স, ঠিক আছে। এরপরে আমরা যাব বড় ত্রিভুজটায়, ত্রিভুজ এ বি ডিতে। এবিডি থেকে কি পাবো না এবিডি থেকে পাবো tan 30 সমান সমান লম্ব, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এবি বাই বিডিকে আমি লিখতে পারি বিসি প্লাস সিডি। তাহলে এবার মান বসিয়ে দিই, tan 30-র মান হচ্ছে 1/√3, এবি সমান সমান এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস 20। তাহলে এবার বজ্রগুণন করলে √3x সমান সমান এক্স প্লাস 20। তাহলে এক্সটা এ পেশে আসলে এক্স কমন নিলে √3 - 1 সমান সমান 20। তাহলে এক্স সমান সমান 20/√3 - 1। এবার ওপর নিচে √3 - +1 দিয়ে গুণ করে দিই, তাহলে √3 + 1 আর এখানে হবে √3 + 1। তাহলে 20 × √3 + 1, নিচে √3² - 1² √3² মানে 3 আর 1² 1। তাহলে 3 থেকে 1 গেলে 2 থাকবে, 2 কাটলে 10। তাহলে 10 √3 + 1, উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 4, 8, 12 এবং 16 দ্বারা বিভাজ্য। তাহলে আগে আমরা কি করব না 4, 8, 12 এবং 16-র লসাগু বার করব। তাহলে এটাকে প্রথমে 4 দিয়ে যাবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16। আবার 2 দিয়ে যাবে, 2 × 1 = 2, 3, 2 × 2 = 4। তাহলে লসাগু করতে হচ্ছে 4 × 2 = 8, 3 × 8 = 24, 24 × 2 = 48। তাহলে এটার এলসিএম হচ্ছে 48। এইবার কি বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 5টা শূন্য, এটাকে 48 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 48 দিয়ে ভাগ করলে কত হবে? 48 × 2 = 96, 40, আবার একটা শূন্য বসিয়ে আরেকটা শূন্য নামবে। এবার কত যাবে না 8 বার, 8 × 8 = 64, 4 হাতে রইল 6, 4টা 32 আর 6 38, 16, শূন্য নামলো। এবার যাবে 3 বার, 3 × 8 = 24, 3 × 4 = 12, 13, 14, 16। তাহলে কি বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে না 1 লক্ষ প্লাস 48 মাইনাস 16। দেখো এই 1 লক্ষ থেকে 16 যদি বিয়োগ দিই সেটা কিন্তু আর 6 অঙ্ক থাকবে না, 5 অঙ্কের হয়ে যাবে। যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এটা 1 লাখের থেকে 16 বাদ দিলে যে সংখ্যাটা আমরা পেতাম সেটাই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 4, 8, 12, 16 দ্বারা বিভাজ্য। কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তখন কি করব না এই 48 থেকে এই 16 বিয়োগ দেবো, দিয়ে বিয়োগ ফলটা 1 লাখের সঙ্গে যোগ করব। তাহলে এটা বিয়োগ হচ্ছে কত না 32, 1 লাখের সঙ্গে যোগ করলে 1,32,000, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x - 1/x = 6 এবং x > 0 হয় তবে x² - 1/x² এর মান কত? তাহলে কার মান বার করতে দিয়েছে না x² - 1/x²। দেখো a² - b² এর একটাই ফর্মুলা, এটা হচ্ছে a + b × a - b। তাহলে আমার এই মান বার করতে গেলে এই দুটো জিনিসের মান দরকার। তার মধ্যে দেখো x -
1/x 6 দেওয়াই আছে, তাহলে x প্লাস 1/x এর মানটা যদি আমরা জানি তাহলে এর মান বার করব। তাহলে আমরা কি করি না x মাইনাস 1/x সমান সমান 6, এটার উভয় দিকে বর্গ করে দেবো। বর্গ করে দিলে a মাইনাস বি হোল স্কোয়ার, এর একটা ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান 6 6 36। তাহলে কি হচ্ছে x কেটে গেলে তাহলে x প্লাস 1/x সমান সমান তার হোল স্কোয়ার সমান সমান 36 প্লাস 4 40। তাহলে x প্লাস 1/x সমান সমান √40 মানে হচ্ছে 4 × 10 সমান সমান 4 বেরিয়ে 2√10। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, x প্লাস 1/x এর মান 2√10 আর x মাইনাস 1/x হচ্ছে 6, তাহলে 12√10, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোসেক 65 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সেক 25 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 70 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা ধরি এ সমান সমান 65 ডিগ্রি প্লাস থিটা আর বি সমান সমান 25 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এ প্লাস বি কত হচ্ছে 65 ডিগ্রি প্লাস থিটা প্লাস 25 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে থিটা থিটা কেটে গেলে 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 65 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশান। এখান থেকে এইবার আমরা অঙ্কটা শুরু করি। কি বলেছে না কোসেক 65 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সেক 25 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 70 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এই 65 ডিগ্রি প্লাস থিটার জায়গায় আমি লিখব 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কী হবে না কোসেক 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সেক 25 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার এই 70 ডিগ্রিটিকে লিখব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে সেক 25 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সেক 25 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে ট্যান স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 20 ডিগ্রি। দেখো আমরা ফর্মুলাটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে এখানে উল্টানো আছে, তাহলে এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে হচ্ছে দেখো সেক স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি, তাহলে সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে -1, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি হয়, জিনিসটির বিক্রয় মূল্যের 2/3 দামে বিক্রি করায় একজনের 10% ক্ষতি হয়, মূল মূল্যে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? দেখো একটা দামে বিক্রি করেছে, তারপরে তার 2/3 দামে বিক্রি করেছে, তার মানে 2/3 মানে এমন একটা দাম আমরা প্রথমে বিক্রয় মূল্যটা ধরি যেটা 3 দিয়ে বিভাজ্য, তা ধরি সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এবার তাহলে 2/3 দামে যদি সেটা বিক্রি করে তাহলে 300 2/3 কত হবে? তা 300 2/3 হবে, 3 দিয়ে কাটলে 100 সমান সমান 200 টাকা। তাহলে 200 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি 200 টাকায় যদি 10% ক্ষতি হয় জিনিসটার ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য হবে 200 × 100/90, তাহলে 0 0 কেটলো, তাহলে 2000/9, এটা হচ্ছে তাহলে ক্রয় মূল্য। তাহলে বিক্রি করেছে, এবার বলেছে মূল মূল্যে বিক্রি করলে কত শতাংশ লাভ হতো, তাহলে মূল মূল্যে বিক্রি করলে তার লাভ কত হতো? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 2000/9, তাহলে এটা লাভ কত হবে না লসাগু হচ্ছে 9, 3 নং 27
মাইনাস 2000, তাহলে 700/9, তাহলে তার লাভ হয়েছে 700/9 টাকায়। কত টাকা কম লাভ হয়েছে না, ক্রয় মূল্য 2000/9, 2000/9 টাকায় লাভ হয়েছে 700/9 টাকা। তাহলে লাভের শতকরা হার ইন্টু ক্রয় মূল্য, নিচে 2000 আর উপরে 9 যাবে, আর ইন্টু 100, এটা হচ্ছে লাভের শতকরা হার। 9 কেটে গেল, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, আর 20 দিয়ে 5 20 100, তাহলে 5 7 35%, তাহলে লাভ হয়েছে 35%। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফের যোগফল এবং পার্থক্য যথাক্রমে 369 এবং 351। একটি সংখ্যা 72 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করো। তাহলে কি বলেছে, লসাগু আর গসাগুর যোগফল বলেছে 369, তাহলে লসাগু মানে এলসিএম প্লাস গসাগু মানে এইচসিএফ, তাহলে এলসিএম প্লাস এইচসিএফ বলেছে 369। আবার এলসিএম লসাগু মাইনাস গসাগু এইচসিএফ সমান সমান বলেছে 351। এবার যদি দুটোকে যোগ করে দিই, এইচসিএফ কেটে যাবে, তাহলে 2 এলসিএম সমান সমান হচ্ছে 9 × 10 12 720, তাহলে এলসিএম সমান সমান হচ্ছে 720/2 মানে 360, তাহলে লসাগু হচ্ছে 360। এই 360 যদি এই সমীকরণটায় বসিয়ে দিই, তাহলে এইচসিএফ সমান কত হবে না 369 মাইনাস 360, মানে 360 এখানে বসালাম, বসিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইচসিএফ সমান সমান হচ্ছে 9। তাহলে এইচসিএফ মানে গসাগু 9, লসাগু 360, একটি সংখ্যা বলে দিয়েছে 72, অপর সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কি না, অপর সংখ্যা সমান সমান লসাগু এলসিএম ইন্টু গসাগু এইচসিএফ বাই একটি সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার এলসিএম কত আমরা জানি 360 ইন্টু এইচসিএফ 9 বাই একটি সংখ্যা বলে দিয়েছে 72, 72 দিয়ে কাটলে 5 5 9 45, তাহলে অপর সংখ্যা হচ্ছে 45। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কিছু টাকা একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে 12 বছরে দ্বিগুণ হয়, যখন সুদ 1 বছর অন্তর দেও হয়, কত বছরে তা 8 গুণ হবে। ঠিক আছে, তাহলে কিছু টাকা ধরি পি টাকা নির্দিষ্ট পার্সেন্ট সুদে 8% সুদের হারে 12 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে পি টাকার 8% হারে 12 বছরের সবৃদ্ধি মূল কত হবে। আমরা যে ফর্মুলাটা জানি, পি ইন্টু 1 প্লাস r/100⁻12 সমান সমান এটাই হবে, আসলে দ্বিগুণ হয়েছে মানে 2p হবে সবৃদ্ধি মূল, দুদিক থেকে পি কেটে দিলাম। এইবার কত গুণ বলেছে না 8 গুণ হবে, 2-এর কত ঘন করলে একমাত্র 8 হয়, তাহলে উভয় দিকে ঘন করে দিলাম। তাহলে কত হলো না 1 প্লাস r/100⁻3 সমান সমান 8। এবার যদি দেখো উভয় দিকে পি দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে না পি টাকার 8% হারে 36 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে আসল 8p, মানে আসলে 8 গুণ। তাহলে কত বছর হলো, তাহলে টাইম সমান সমান এখানে 36 বছর। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রদের গড় নম্বর 80, যদি 5 জন ছাত্র যাদের গড় নম্বর 40 তাদের বাদ দেওয়া হয়, তাহলে বাকি ছাত্রদের গড় নম্বর 90 হবে। যারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে কতজন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তা ধরি একজন ছাত্র অংশ নিয়েছিল, তাহলে প্রত্যেক ছাত্রের গড় নম্বর ছিল তার 80, তাহলে একজন ছাত্রের মোট নাম্বার x × 80। ঠিক আছে, এবার 5 জন ছাত্র যাদের গড় নাম্বার 40, তার মানে এই হচ্ছে 5 জন ছাত্রের মোট নাম্বার। বাকি ছাত্র কত হবে, একজন মোট ছাত্র, তার থেকে 5 জন বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি ছাত্রের গড় নাম্বার হবে 90। এবার যদি এটা ইকুয়েশন করি কি হবে না, মোট ছাত্র ছিল একজন, তাদের গড় নাম্বার ছিল 80, তার থেকে বাদ দেবো 5 জন ছাত্র যাদের গড় নাম্বার ছিল 40। এরপরে কি হলো, বাকি ছাত্র x-5 যাদের গড় নম্বর হয়েছে 90। তাহলে এই হচ্ছে আমাদের প্রকৃত ইকুয়েশনটা হলো, এটাকে সলভ করলে বেরিয়ে যাবে। তাহলে 80x - 4 × 200 সমান সমান 90x - 5 × 9 45। ঠিক আছে, এবার তাহলে এই 80xটা যদি দিই, 90x - 80x 10x, আর এটা এই পাশে গেলে প্লাস হবে 450 - 200 মানে 250। তাহলে x সমান সমান 25 জন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 25 জন। উত্তর 1।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, একজন মহিলা একই কাজ 10 দিনে শেষ করতে পারে। দুজন 5 দিন একসাথে কাজ করে তারপর পুরুষটি চলে যায়। বাকি কাজটি শেষ করতে মহিলার কতদিন সময় লাগবে? তাহলে কি বলেছে, একজন পুরুষ আর একজন মহিলা। ঠিক আছে, তাহলে পুরুষ কত দিনে কাজ করে? 15 দিনে। আর মহিলা কত দিনে কাজ করতে পারে? 10 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজের পরিমাণ কত হবে? 15 আর 10-এর লসাগু, 15 আর 10-এর লসাগু হচ্ছে 30। তাহলে 30 ইউনিট হচ্ছে মোট কাজ। তাহলে পুরুষটি 15 দিনে 30 ইউনিট করে, একদিনে করবে 2 ইউনিট পার ডে। আর মহিলাটি 10 দিনে 30 ইউনিট করে, একদিনে করবে 3 ইউনিট পার ডে। এবার কি করছে, দুজনে 5 দিন একসাথে কাজ করলো। তাহলে দুজনে একদিনে কাজ করবে, 2 + 3 = 5 ইউনিট করে। এবার 5 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে 5 ইউনিট যদি একদিনে করে, 5 দিনে করবে 25 ইউনিট কাজ। তাহলে 5 দিনে 25 ইউনিট কাজ হয়ে গেছে, মোট কাজ 30 ইউনিট। তাহলে বাকি আছে 30 - 25, 5 ইউনিট কাজ। এরপরে পুলিশটি চলে যায়, এবার মহিলাটি করবে, মহিলাটি একদিনে করে 3 ইউনিট। তাহলে 5 ইউনিট করতে তার সময় লাগবে 5/3। তার মানে 1/2-3 দিনে বাকি কাজটা করে দেবে মহিলাটি। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি জিনিসের ক্রয়মূল্য একই, তাদের মধ্যে একটি জিনিস 15% লাভে এবং অন্যটি 12% লাভে বিক্রি করা হয়। যদি তাদের বিক্রয় মূল্যের পার্থক্য 18 টাকা হয়, তাহলে প্রত্যেকটি জিনিসের ক্রয়মূল্য কত? ধরি ক্রয়মূল্য 100 টাকা। তাহলে একটা বিক্রি করেছে 15% লাভে, মানে 115 টাকাতে। আরেকটা বিক্রি করেছে 12% লাভে, মানে 112 টাকাতে। এই দুটো লাভের পার্থক্যই হচ্ছে কত? হচ্ছে 18 টাকা। তাহলে দেখো 115 - 112, তার মানে 3 টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে 18 টাকা। তাহলে আমাদের ক্রয়মূল্য কত ধরেছিলাম? 100 টাকা। তাহলে 100 টাকা ইকুইভ্যালেন্ট কত হবে? 100 ইকুইভ্যালেন্ট হবে 18/3 × 100, 3 × 6 = 18, তাহলে 600 টাকা। তাহলে জিনিসটির ক্রয়মূল্য হচ্ছে 600 টাকা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 14 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে যে বৃহত্তর বর্গক্ষেত্রটি অঙ্কন করা যেতে পারে তার ক্ষেত্রফল কত? দেখো, একটা বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকা যায়, বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রটির কর্ণ হয়। ঠিক আছে, বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ আর বলেছে 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস হবে হচ্ছে 14 × 2 = 28 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এই 28 যদি বর্গক্ষেত্রের কর্ণ হয়, আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কী জানি? আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা জানি 2√2 × বাহু। ঠিক আছে, তাহলে এটাই = 28। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 28/√2। এবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে 28/√2 তার স্কোয়ার, 28/√2 × 28/√2। তাহলে √2 গুণ করলে 2 হবে, 2 দিয়ে 28 কাটলে 14 × 2 = 28 হবে। এবার 28 × 14 392। তাহলে 392 বর্গ সেন্টিমিটার। উত্তর 1।